তো আমরা যেহেতু সি প্লাস প্লাস এর বেসিক্স দেখছি আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু বেসিক্স দেখছি, আমরা এখন কিছু প্রবলেম সলভ করব। তিনটা প্রবলেম এখানে আমি দিছি। এই তিনটা সলভ করলে আশা করি মোটামুটি একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। তো এই টাইপের প্রবলেম পরে আসলে আপনারা এইভাবে সলভ করতে পারেন। ধরেন এরকম একটা প্রবলেম দিল, আপনাদের এরকম প্যারাগ্রাফ স্টাইলের প্রবলেম দিতে পারে। আমরা ফার্স্টে পড়ে দেখবো। হ্যাঁ, এখানে কি বলছে, রাইট এ সি প্লাস প্লাস প্রোগ্রাম টু ক্রিয়েট এ ক্লাস কল্ড পার্ক that has private member variables for name, token number, and price. Implement member functions to set and get the values of these variables. Implement a friend function that takes number of rides from the main function and multiplies it with price to return total cost. Display all details using a display function. আচ্ছা, ফার্স্ট টাইম যখন সলভ করি, তাই না, এইটা দেখে তো অনেক কিছু মনে হইতে পারে যে আচ্ছা এতগুলা কি লেখা, কেমনে কি করব। আমরা পার্ট বাই পার্ট সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? সব একবারে না চিন্তা করে, এরকম যখন আমরা এক একটা প্রবলেম দেখব, আমরা ফার্স্টে দেখব কয়টা ক্লাস এবং ক্লাসের মধ্যে কয়টা মেম্বার। এখানে আমি দেখতেছি ক্লাস কল্ড পার্ক, তাহলে বুঝতে পারছি যে আমাকে মেইন ফাংশন তো লেখা লাগবে, তাই না, ডিফাইন করা লাগবে ইন্ট মেইন দিয়ে। উপরে হ্যাশ ইনক্লুড ওগুলাও লেখা লাগবে ইউজিং নেমস্পেস। তার নিচে ক্লাস নামের মানে পার্ক নামের একটা ক্লাস আমি ক্রিয়েট করব। ভেরি গুড। তারপর তারপর হচ্ছে কি, কয়টা মেম্বার ভ্যারিয়েবলস আর ওটা কি টাইপের, এখানে বলছে প্রাইভেট মেম্বার ভ্যারিয়েবলস, হচ্ছে নেম, টোকেন নাম্বার আর প্রাইস। তা আমাকে তিনটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে বলছে, প্রাইভেট ভ্যারিয়েবল, সরি, নেম, টোকেন নাম্বার অ্যান্ড প্রাইস। আচ্ছা, এটুক বুঝলাম। এরপর বলছে কি, ইমপ্লিমেন্ট মেম্বার ফাংশনস টু সেট অ্যান্ড গেট দি ভ্যালিউস অফ দিস ভ্যারিয়েবলস। তাহলে আমার দুই টাইপের ফাংশন এখানে লাগবে, সেট এবং গেট। আমরা ওপির যদি বেসিক্সের ভিডিওটা দেখে থাকি, তাহলে আমরা জানি যে সেটার অথবা গেটার, সেট এবং গেট ফাংশনস, এগুলা আমাদের ইউজ করা হয় যখন আমাদের ভ্যারিয়েবলগুলা প্রাইভেট থাকে, আমরা তো ডিরেক্ট অ্যাক্সেস পাই না। তো সেট এবং গেট মেথড ইউজ করে আমরা ওগুলা অ্যাক্সেস করতে পারি। যদি একটু কনফিউশন থাকে, ওপির বেসিক্সের ভিডিওটা দেখে আসুন, ওইখানে যখন এই সেট আর গেট বোঝানো হয়েছে অনেক ডিটেলসে দেখানো হয়েছিল। এরপর হচ্ছে ইমপ্লিমেন্ট এ ফ্রেন্ড ফাংশন দ্যাট টেকস নাম্বার অফ রাইডস ফ্রম দ্য মেইন ফাংশন অ্যান্ড মাল্টিপ্লাইজ ইট উইথ প্রাইস টু রিটার্ন টোটাল কস্ট। আচ্ছা, আমরা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করব। ফার্স্ট আমরা একটা বেসিক ফ্রেন্ড ফাংশন লিখবো, আমরা বডিটা মনে রাখবো আর কি। এরপর আসলে ফাংশনের ভিতরে যা যা হয় লজিক লিখবো। তো পরীক্ষার সময় বাই চান্স আমি যদি লজিক নাও লিখতে পারি, ভুলেও যাই, আমরা সবসময় চেষ্টা করব বডিটা যাতে লেখা যায়। তা আমরা স্টার্ট করি, ঠিক আছে? ফার্স্টে কি লিখি দেখি। ফোর্থ ব্লকস খুললাম, লেখা স্টার্ট করি। 1 নাম্বার, রাইট? আচ্ছা, নতুন ফাইল হ্যাশ। আচ্ছা, আমাদের বডি কিন্তু লেখা শেষ। দেখেন, ক্লাস পার্ক নামে একটা ক্লাস লিখতে হইতো এবং মেইন ফাংশন তো লেখা লাগবে। এর মধ্যে কি কি ভ্যারিয়েবল ছিল? ফার্স্ট ছিল হচ্ছে নেম, আর কি কি ছিল আমরা দেখি। নেম, টোকেন নাম্বার আর প্রাইস। আমরা ক্রিয়েট করে ফেলি প্রাইভেট নেম। নেম যেহেতু নেম আমরা সবসময় স্ট্রিং টাইপ রাখবো, ঠিক আছে?
তাহলে আমাদের ভ্যারিয়েবলও ডিক্লেয়ার করা শেষ। নেম হচ্ছে স্ট্রিং টাইপের, টোকেন নাম্বার হচ্ছে ইন্টিজার টাইপের, এবং প্রাইস হচ্ছে ডাবল টাইপের। ঠিক আছে, এরপর কি বলছিলাম আমরা দেখি। এরপর ছিল implement member functions to set and get the values of these variables. সেটার এবং গেটার এই মেথডগুলো আমরা সবসময় পাবলিক রাখবো যাতে এটা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, তো একটা হচ্ছে সেট ভ্যালুস, যেটা আমার মেইন ফাংশন থেকে ভ্যালু নিয়ে এগুলার মধ্যে রাখবে। আর গেট হচ্ছে ওগুলা পরে আবার যাতে মেইন ফাংশন অথবা অন্য কোথাও থেকে আমরা অ্যাক্সেস করতে পারি, আমরা এগুলা লিখে ফেলি। ফাংশন কি বলছি, পাবলিক থাকবে, তো আমরা এমনি পাবলিক লিখে রাখবো। তারপর হচ্ছে সেট ফাংশন, রাইট? তাহলে নাম দিব হচ্ছে যেহেতু এটা জাস্ট সেট করবে, তাহলে ভয়েড সেট। আমরা দেখতেছি যে সেট নামে একটা কিওয়ার্ড আছে, তো আমরা সেট ফাংক নাম দিলাম। ঠিক আছে, সেট ফাংশনের জন্য বডি লেখা শেষ। এখন এটা কি করবে, প্যারামিটার নিবে, তাই না? আমরা সি প্লাস প্লাস বেসিক্স এর যে ভিডিওটা ছিল ওখানে শেষের দিকে চার টাইপের ফাংশন আছে, এগুলো ইনডেপথ বুঝানো হয়েছে। আপনারা চাইলে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখে আসতে পারেন, তাহলে ইজি হবে যদি না দেখে থাকেন। ওই দুইটার ভিডিওর বেসিক্স এর উপর বিল্ড করে আর কি এটা এই ভিডিওটা বানানো। আমি তাও এখানে চেষ্টা করব খুব শর্টে রিক্যাপ করার জন্য, বাট ওটা দেখে আসলে আপনাদের বেটার হবে বুঝতে। তাহলে এই যে এই তিনটা ভ্যালু আমাদের আর কি আহ এখান থেকে মেন ফাংশন থেকে নিব। তো আমরা ফার্স্টে নেই স্ট্রিং এন ইন্ট টি ডাবল, তাহলে এখান থেকে নেম ইকুয়ালস টু এন, টোকেন ইকুয়ালস টু টি, প্রাইস ইকুয়ালস টু পি দিলাম। এখন আমাদের সেট করা হয়ে গেছে সেট ফাংশন, তাই না? আরেকটা আমরা দিতে পারি, এখন দেখেন সেট ফাংশনে আমি কিন্তু তিনটা মান নিয়ে তিনটা একটা ফাংশনের মধ্যে একটা ফাংশন দিয়ে আমি এইভাবে ইনিশিয়ালাইজ করতে পারতেছি, রাইট? নেমের মধ্যে এন রাখলাম, টি টোকেন টোকেন নাম্বারের মধ্যে টি রাখলাম, প্রাইসের মধ্যে পি রাখলাম। কিন্তু যখন গেট ফাংশন আমরা লিখবো, তাই না, একটা ফাংশনের মধ্যে আমরা আর কি রিটার্ন করব না, আমরা প্রতিটা ভ্যারিয়েবলের জন্য আলাদা করে গেট ফাংশন ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা কি দিতে পারি, ভয়েড, আচ্ছা রিটার্ন যেহেতু করব, রিটার্ন রিটার্ন টাইপ যেহেতু আছে, তাহলে নেম, তাই না? নেম হচ্ছে স্ট্রিং টাইপের, তাহলে স্ট্রিং লিখবো। এটা হচ্ছে গেট নেম, এটা কোনো কিছু প্যারামিটার নিবে না, এটা হচ্ছে রিটার্ন নেম। ঠিক আছে, এইভাবে আর কি আমরা এই তিনটা ফাংশন এমনি লিখব। একটা হচ্ছে ইন্টিজার, ইন্টিজার গেট টোকেন নাম্বার, আর একটা হচ্ছে প্রাইস। তাহলে দেখেন যখন এই ফাংশন ডাক দিব গেট নেম ফাংশন, তখন আমাকে নেমটা রিটার্ন করা হবে এখান থেকে। যখন গেট ইন্ট গেট টোকেন ফাংশন কল করব, আমাকে টোকেন নাম্বারটা রিটার্ন করা হবে। যখন প্রাইস কল করব, প্রাইসটা রিটার্ন করা হবে। এটার আন্ডারলাইং
কি মানে আন্ডারলাইন রিজনটা কি, তাই না? যখন আমি ডিরেক্ট ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে যাচ্ছি আমি পারতেছি না, কারণ কি এগুলা প্রাইভেট। বাট আমি যখন এই ফাংশনগুলা কল দিচ্ছি, ফাংশন আমি কল দিতে পারবো কারণ এগুলো হচ্ছে পাবলিক। ফাংশনের মধ্যে আবার আমি নেম অ্যাক্সেস করতে পারতেছি, কারণ কি ফাংশন, এই ফাংশনটা তো পাবলিক, তাই না? আমি পাবলিক যে কোনো কিছু যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। ফাংশনটা আবার নেমকে অ্যাক্সেস করতেছে, ফাংশন নেমকে অ্যাক্সেস করতে পারবে কারণ এই ফাংশন আর ভ্যারিয়েবল একই ক্লাসের আন্ডারে আছে। আপনারা যদি ওওপির বেসিক গুলা দেখে থাকেন, মানে ভিডিওটা দেখে আসেন, ওইখানে আমি অ্যাক্সেস মডিফায়ার অনেক ইনডেপথ বুঝাইছি যে কেন এটা হইতেছে, ঠিক আছে? তো এই জন্য আর কি সেটার আর গেটার এমনি কাজ করে। ভালো কথা। দেখেন আমার কিন্তু মোটামুটি অনেকটা কাজই হয়ে গেছে। আমরা এখন যদি দেখি যে এই পর্যন্ত আমার কাজ শেষ, তাই না? দেখেন এই পর্যন্ত কিন্তু কাজ শেষ, অনেকটা কাজ করে ফেলছি। এখন কি করতে পারি যে implement a friend function that takes number of rides from the main function and multiplies it with price to return total cost। এই জিনিসটা আমরা একটু পরে করি, আগে এখানে কি বলা হয়েছে, ডিসপ্লে অর ডিটেলস ইউজিং আ ডিসপ্লে ফাংশন। ডিসপ্লে ফাংশনটার কাজ করে ফেলি। ডিসপ্লে ফাংশনের কাজ অনেক ইজি, এটা হবে void display, কোনো প্যারামিটার নিবে না। আমরা সুন্দর করে প্রিন্ট করার জন্য একটু সি আউটের আগে কিছু কয়েকটা জিনিস লিখে দেবো, নেম কোলন দিয়ে একটু স্পেস, এরপর হচ্ছে নেম। ঠিক আছে, তো এটা আমি একটু ডুপ্লিকেট করি। টোকেন নাম্বার, প্রাইস, ডিসপ্লে ফাংশনের কাজ শেষ, এখন জাস্ট ফ্রেন্ড ফাংশনটা ইমপ্লিমেন্ট করা বাকি, তাই না? আমরা একটু দেখে আসি কি কি বলছিল। বলছি ইমপ্লিমেন্ট এ ফ্রেন্ড ফাংশন দ্যাট টেকস নাম্বার অফ রাইডস ফ্রম দ্য মেইন ফাংশন and multiplies it with price to return total cost। আচ্ছা, তো আমার এখানে টোটাল কস্ট বার করতে বলা হয়েছে ফ্রেন্ড ফাংশনে, রাইট? আচ্ছা, লজিকের আগে আমরা ফার্স্টে ফ্রেন্ড ফাংশনটার বডিটা লিখবো। বডিটা কেমনে লিখবো? ফ্রেন্ড ফাংশনের কোনো নাম দেয়া হয়েছে নাকি ওটা আমরা দেখবো। ইমপ্লিমেন্ট এ ফ্রেন্ড ফাংশন দ্যাট টেক্স নাম্বার অফ রাইটস, আচ্ছা এখানে কোনো নাম দেয়া হয় নাই, তাহলে আমরা একটা নিজস্ব মতো নাম দিয়ে দিব। এখন কি নাম দেয়া যাইতে পারে ওটা আমরা দেখে বুঝবো, ওটার কাজের উপর। ইট, আচ্ছা, রিটার্ন টোটাল কস্ট, তা আমাকে টোটাল কস্ট রিটার্ন করবে, তা আমরা এখানে ফাংশন নাম দিতে পারি যে, আচ্ছা টোটাল কস্ট কি টাইপের রিটার্ন, মানে কি টাইপের ভ্যারিয়েবল? আমি দেখতেছি প্রাইস হচ্ছে ডাবল, রাইট? তো আমাকে নাম্বার অফ রাইডস দিয়ে যদি প্রাইসটাকে গুণ করতে হয়, তাহলে ডাবল ইন্টিজার আর ডাবল ওটা যদি ইন্টিজার পাঠাই আর এটা যেহেতু ডাবল, প্রাইসের বিষয় আছে, ভগ্নাংশে যাইতে পারে, তা আমি রিটার্ন টাইপ ডাবল রাখবো, ঠিক আছে? ডাবল, ফাংশন নাম দিলাম সাপোজ ক্যালকিউলেট, ঠিক আছে? ক্যালকিউলেট, এইটা হচ্ছে আমার একটা ফাংশনের বডি, রাইট? এখন ফ্রেন্ড ফাংশনের জন্য কি করব? ফাংশন ডিক্লারেশনের আগে আমার ফ্রেন্ড কিওয়ার্ডটা ইউজ করতে হবে, এটাও কাজ হয়ে গেল। এরপর আমার কি কি লাগতো? আমার লাগতো হচ্ছে কি প্রাইস, এই যে এই প্রাইসটার সাথে কি গুণ করতে হবে? নাম্বার অফ রাইটস, এই জিনিসটা মেইন ফাংশন থেকে আসবে, তো আমার প্যারামিটার আগে সেট করে রাখবো যে পরে এটা আসলে যাতেই করতে পারি। তাহলে আমি কি জিনিসটা এমনি লিখবো যে ডাবল প্রাইস, তারপর ইন্টিজার নাম্বার অফ রাইটস, এমনি লিখবো কি?
না, কারণ কি ফ্রেন্ড ফাংশনের কাজ কি? ফ্রেন্ড ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটা আমার ক্লাসের বাইরে থাকে, এই জায়গাটায় থাকবে, ঠিক আছে? এখন এইটা তো, এই যে এই গ্রে বার যেখানে আছে এটা তো ক্লাসের বাইরে। যেহেতু ক্লাসের বাইরে, আচ্ছা, এই জিনিসটা আমার ফার্স্টে আমি এখানে ডিক্লেয়ার করে বাইরে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার ফ্রেন্ড ফাংশন সবসময় ক্লাসের বাইরে থাকে এমনি, ঠিক আছে? এই জায়গায় আমি যদি ডাবল প্রাইস লিখি, এই প্রাইসটা তো আমি অ্যাক্সেস করতে পারবো না। যেমন এইখানে আমি ফাংশন ক্লাসের মধ্যে স্ট্রিং গেট নেম রিটার্ন নেম, এই নেমটা আমি ডিরেক্টলি অ্যাক্সেস করে রিটার্ন করতে পারতেছিলাম, বাট এই জিনিসটা তো এই যে সেমিকলনের বাইরে, ক্লাসের বাইরে। তো আমি তো ডাবল প্রাইস লিখলে হবে না। আমার এইখানে এই ক্লাসের একটা অবজেক্ট লিখতে হবে, যে ক্লাসের অবজেক্ট দ্বারা আমি এই জিনিসগুলো অ্যাক্সেস পাবো। একটা অবজেক্টের মধ্যে নেম থাকবে, টোকেন প্রাইস থাকবে, টোকেন নাম্বার থাকবে এবং প্রাইস থাকবে। আমি ক্লাস যখন বুঝাইছিলাম তখন অনেক ডিটেলসে বলছিলাম যে অবজেক্ট কি, অবজেক্ট আসলে কি, আর ক্লাসটা জিনিসটা কি। আপনি মনে রাখবেন যে আমার ধরেন আপনার নাম লাগবে, ঠিক আছে? খুব বেসিক কথায় বলতে হলে এখানে অবজেক্ট কেন লিখবো, যেমন এখানে আমি পার্ক ক্লাসের একটা অবজেক্ট পি লিখবো। এখানে পার্ক, তারপর পি লিখলাম। পার্ক পি কেন লিখলাম? ধরেন আপনি হচ্ছে 57 ইনটেকের সেকশন 3, তাই না? তো আমার তো ফার্স্টে আপনার সেকশন জানা লাগবে, সেকশন 3। সেকশন 3 এর মধ্যে, আচ্ছা, আরো বেটার এক্সাম্পল কি দিতে হয়, দেয়া যায়? উম, ধরেন সেকশন 3 এর আপনি একটা স্টুডেন্ট, আমার আপনার নাম লাগবে, ঠিক আছে? আমি তো আপনার সেকশনের মধ্যে না ঢুকে আপনার নামটা জানতে পারতেছি না। ধরেন আপনি একটা স্টুডেন্ট, মানে আপনি একটা অবজেক্ট, এখানে আপনার নাম আছে, আপনার আইডি নাম্বার আছে, আপনার সিজিপি আছে, সাপোজ, এটসেট্রা এটসেট্রা। এটা জানার জন্য আমার ফার্স্টে আপনার সেকশনে যাইতে হবে, অর্থাৎ কি, আপনার সেকশনে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, আপনার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো ওই ভিডিওটা একটু দেখে নিন, তাহলে আর কি বিষয়টা ভিজুয়ালাইজ করতে আপনার ইজি হবে। আপনি যত ভালো করে ভিজুয়ালাইজ করতে পারবেন বিষয়গুলা, কনসেপ্টগুলা, তত ভালো করে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। ওটাও যদি মানে সমস্যা হয়ে থাকে, আপনি একটা প্যাটার্ন মনে রাখবেন আর কি, এমটি, এই যে বডির ক্লাস কোডের স্ট্রাকচারটা মনে রাখবেন, বডি মনে রাখবেন, তাহলে ধরেন অনেক সময় না বুঝলেও আপনি নাম মিলায় কোডটা করে দিয়ে আসতে পারেন। এটা আমি অ্যাডভাইস করব না, কারণ এটা আপনার জাস্ট পরীক্ষায় কয়েকটা নাম্বার বেশি পাওয়ার জন্য। আপনার কোডটা বুঝতে হইলে আসলে একটু মাথা খাটায় ভিজুয়ালাইজ করা লাগবে বিষয়গুলো, ঠিক আছে? তো এই জিনিসটা করলাম। এখন আমার, ও রিটার্ন করবে কি, ফ্রেন্ড ফাংশনটা রিটার্ন করবে বলছিল কি, রিটার্ন করবে টোটাল কস্ট, তাই না? টোটাল কস্ট জিনিসটা রিটার্ন করবে। এটা কেমনে রিটার্ন করবে? এটা রিটার্ন করবে হচ্ছে আপনার মাল্টিপ্লাই, গুণ করে, কিসের সাথে, কি, প্রাইসের সাথে টোটাল নাম্বার অফ রাইটস। এই টোটাল নাম্বার অফ রাইটস এর সাথে প্রাইস গুণ করব, তাই না? তা ফার্স্টে লিখে দেই রিটার্ন। তাহলে আমরা রিটার্ন করব, এটা কি, নাম্বার অফ রাইটস মাল্টিপ্লাইড বাই প্রাইস। প্রাইস ডিরেক্ট যেহেতু পাবো না, অবজেক্টের থ্রু আনতে হবে। অবজেক্ট কোন ক্লাসের অবজেক্ট? পার্ক ক্লাসের। এটা কই লিখছি? পার্ক পি, তাহলে পি ডট প্রাইস, ঠিক আছে? এইটা হয়ে গেল। এখন দেখেন, এইটা যে লিখলাম, রাইট, আমার যদি বাইরে এরকমও ফাংশন থাকতো, এটা কাজ করতো, কখন করতো? এই জিনিসটা আমার যদি পাবলিক থাকতো, ঠিক আছে? আচ্ছা, ওটা পরে কোডে গিয়ে দেখাই। আচ্ছা, এখানে করে দেখি, না, পরে কোডে গিয়ে করে দেখাবো। প্রাইভেট, আচ্ছা, করেই দেখি, এখানে পাবলিক দিই। সাপোজ কোডের অংশ না, এটা পাবলিক দিলাম আর কি। মানে যে কোড করব ওটার সলিউশন না, আমরা একটা জাস্ট জিনিস দেখার জন্য এটা পাবলিক দিয়ে রাখলাম। এখানে এই জিনিসটা এমনই থাকুক। আমরা এখন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব সবার আগে। ক্লাসের নাম পার্ক, অবজেক্টের নাম দিলাম P1, ঠিক আছে?
এখন P1 দিয়ে আমরা এই ফাংশনগুলো অ্যাক্সেস করব, যেহেতু ক্লাসের বাইরে। ফার্স্টে অ্যাক্সেস করব সেট ফাংশন, তাহলে P1 ডট সেট ফাংশন চলে আসছে। এখানে কি কি পাঠাবো? ফার্স্টে হচ্ছে টম, যেটা এন এর মধ্যে ঢুকবে, তারপর হচ্ছে টি, যেটা টোকেন নাম্বারের মধ্যে ঢুকবে, তারপর হচ্ছে পি, যেটা প্রাইসের মধ্যে ঢুকবে। ঠিক আছে? ও আচ্ছা, এখানে ডাবল প্রাইস হয়ে গেছে। দেখেন, প্রাইস হচ্ছে ফাংশনের নাম, আর এই প্রাইস হচ্ছে কি ভ্যারিয়েবলের নাম, দুইটা এক হয়ে গেছে। ইরোর দিবে, এখানে একটা গেট দিতে হইতো নামে, অথবা নাম আলাদা করতে হতো যে কোনো ভাবে। তাহলে গেট নেম, গেট টোকেন নাম্বার, গেট প্রাইস, যাই হোক, দিলাম। আহ এখানে দিলাম টম। ঠিক আছে, টমের পর এখানে টোকেন নাম্বার, এখানে দিলাম 00, হচ্ছে 01। আর আপনার এরপর হচ্ছে প্রাইস, আর প্রাইসের জন্য সাপোজ 10.60 দিলাম। গেল, সেট ফাংশনের মধ্যে গেল। এখন হচ্ছে আমার ডিসপ্লে ফাংশনটা কল করি। ঠিক আছে, তাহলে P1 ডট ডিসপ্লে ফাংশন, এখানে কোনো প্যারামিটার নাই পাঠানোর মতো। তারপর আমরা এই ফাংশনটা কল করি, ক্যালকুলেট। ঠিক আছে, তাহলে দেখেন, ক্যালকুলেট ফাংশন কি ক্লাসের মধ্যে আছে? এই যে ক্লাস এখান থেকে শুরু, এখানে শেষ। ক্যালকুলেট ফাংশন কিন্তু ক্লাসের মধ্যে নাই, তাহলে আমার P1 ডট ক্যালকুলেট লেখার দরকার নেই, আমি জাস্ট ডিরেক্ট ক্যালকুলেট প্রিন্ট করে দিব। আচ্ছা, এটা হচ্ছে একটা কেমন টাইপের ফাংশন? এটা হচ্ছে প্যারামিটারাইজড, প্যারামিটার আছে আর কি রিটার্ন টাইপ আছে। তা আমি যদি এখানে জাস্ট ক্যালকুলেট লিখে ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে মান পাঠাই দেই, কিছু হবে না, এটা কোনো কিছু প্রিন্ট করতেছে না। আমার এই মানটা প্রিন্ট করতে হবে, তো আমি এখানে বাইরে আলাদা করে সি আউট লিখে দিব। সি আউট ক্যালকুলেট, এর মধ্যে কি কি প্যারামিটার পাস করব দেখেন, পার্ক পি, পার্ক টাইপের পার্ক ক্লাসের একটা অবজেক্ট এক্সপেক্ট করতেছে। তাই আমরা এখানে পার্ক টাইপের কোন অবজেক্ট ডিক্লেয়ার করছি? P1, তাই না? তা আমি এখানে লিখে দিব P1। আর কি এক্সপেক্ট করতেছে? নাম্বার অফ টোকেনস, কি টাইপের? ইন্টিজার টাইপের। তা আমি এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দেব। নাম্বার অফ রাইডস, মাই ব্যাড। তা আমি লিখে দিলাম সাপোজ 8টা রাইডে সে টম চড়ছে। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এখন আমি দেখি তো কাজ করে নাকি, রান দিলাম। দেখেন, আমার কিন্তু রান করতেছে। টম, নেম হচ্ছে টম, টোকেন নাম্বার হচ্ছে 1, প্রাইস হচ্ছে 10.6, আর টোটাল প্রাইস হচ্ছে 84.8। এইটা কিন্তু এটা কিন্তু ফ্রেন্ড ফাংশন ইউজ করি নাই, লাগতেছে না। কারণ কি, আমার এখানে জিনিসটা কি পাবলিক, তাই না? মেম্বার গুলা আমি এখানে যদি প্রাইভেট করে দিই, এখন প্রাইভেট করে দিলাম, এখন যদি রান করতে যাই, দেখেন এখন কিন্তু কাজ করতেছে না। কি এরর দিচ্ছে? পার, এই যে প্রাইস ইজ প্রাইভেট উইথিন দিস কনটেক্সট, আমার এইখানে পি ডট প্রাইস যে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, এটা করতে দিচ্ছে না। কারণ কি, এইটা এখন প্রাইভেট। তো আমরা ক্লাসের বাইরে যদি কোনো ফাংশন থেকে অ্যাক্সেস করতে চাই, তখন আমরা কি করব? ফ্রেন্ড ফাংশন ইউজ করব। এটা কেমনে করে? খুব সিম্পল। আপনার যে এইখানে যে ফাংশনটা আছে, নর্মাল ফাংশন, এই জিনিসটার এইখান থেকে এই পর্যন্ত কপি করবেন। করলাম কপি, এখানে পেস্ট করে দিবেন। শেষে আবার আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে কিছু লেখা লাগবে না। ঠিক আছে, ক্লাসের মধ্যে এইভাবে লিখবো না, আমরা বাইরে একটা সেমিকলন দিয়ে দিব। আর আপনার এই ডাবল রিটার্ন টাইপের আগে একটা কিওয়ার্ড লিখবো, কি? ফ্রেন্ড। এটা লিখে দিলাম। এখন যদি রান করে দেখি তো হয় নাকি? এই দেখেন, একই জিনিস আসছে। তো আমরা বুঝলাম কি ফ্রেন্ড ফাংশন কেমনে কাজ করে এবং কি জন্য কাজ করে প্রাইভেট থাকলে আর কি। এখন এই হচ্ছে কোড, তাই না? কোডের সাইজ দেখে আপনার বড় মনে হইতে পারে, আপনি জাস্ট ফরম্যাটটা মনে রাখেন আপাতত, আস্তে আস্তে শিখবেন। দেখেন, ফার্স্টে কি ক্লাস লিখবেন, প্রাইভেট লিখে প্রাইভেট ভ্যারিয়েবল গুলা, পাবলিক লিখে পাবলিক ফাংশন গুলা। ফাংশনের মধ্যে জিনিসগুলো আমি যদি কেটে দিই, দেখেন তো, এখন কেটে দিই, এই বডিটা দেখেন, জাস্ট ফাংশন, একটা সেট ফাংশন গেট, তারপর
গেট ফাংশন, গেট ফাংশন, গেট ফাংশন, তারপর কি একটা ডিসপ্লে ফাংশন, একটা ফ্রেন্ড ফাংশন। এই জিনিসটা যদি কয়েকবার লিখেন, তাহলে বডিটা যদি মানে কোডের বডি অথবা স্ট্রাকচারের সাথে যদি ফ্যামিলিয়ারাইজড হইতে পারেন, আপনি খুব সহজেই জিনিসগুলো করতে পারবেন। এখন কয়েকটা অ্যাডিশনাল জিনিস দেখাই, ঠিক আছে? ধরেন আপনি এইখানে যখন এইখানে আমরা যে আমাদের কোয়েশ্চেন ওয়াইজ আমরা এখানে কিন্তু গেট ফাংশন ব্যবহার মানে ইনিশিয়ালাইজ করছি, আমরা এখানে এই ফাংশনগুলো ডিক্লেয়ার করছি, বাট আমার এখানে কিন্তু এগুলা কোনো কাজে লাগতেছে না। আমি যদি এই জিনিসগুলো কেটেও দিই, দেখেন তিনটা ফাংশন কেটে দিলাম, ঠিক আছে? এখনো যদি আমি রান করি কোড, কোড কিন্তু আচ্ছা দাঁড়ান, দরকারি একটা কেটে দিয়েছিলাম। হ্যাঁ, এই যে গেট গুলা যদি কেটে দিই, এখন যদি রান করি, দেখেন আমার কিন্তু এখনো রান হচ্ছে, কারণ কি এই গেট ফাংশন গুলা কোনো কামে লাগতেছিল না। মানে আমি লাগাই নাই আর কি। এখন আপনার প্রশ্নে যদি বলে গেট ফাংশন ইউজ করতেই হবে, আপনি কোথায় ইউজ করতে পারেন? এই যে ডিসপ্লে ফাংশনের মধ্যে দেখেন আমি ডিরেক্টলি নেম দিয়ে প্রিন্ট করে দিছি। এটা করা যায় কারণ আমি এখানে ক্লাসের মধ্যেই যেহেতু অ্যাক্সেস পাচ্ছি, বাট আপনার গেট ফাংশন যদি কখন ধরেন আপনার মেইন ফাংশন থেকে লাগতো তখন কল দিতেন, অথবা এই কোডের মধ্যেও আমরা এই ফাংশনগুলা কাজে লাগাইতে পারি। যেমন এখানে নেমের জায়গায় জাস্ট কি গেট নেম ফাংশনটা আচ্ছা ফাংশনটার নাম লিখে দিলাম। তাহলে কি কাজ হচ্ছে, আপনার সি আউটে গিয়ে নেম প্রিন্ট করবে, পরে গেট নেম দেখবে, গেট নেম নামে একটা ফাংশন আছে, কোথায় আছে? এখানে আছে। এটার কাজ কি? নেম রিটার্ন করবে। মানে এই নেমটাই জাস্ট এইখানে গেট নেমের জায়গায় রিপ্লেস হয়ে যাচ্ছে, ঠিক আছে? ঠিক একইভাবে এখানেও গেট দিয়ে দিলাম, গেট টোকেন নাম্বার, গেট প্রাইস। তাহলে আপনার এখানে সেট ফাংশন গেট ফাংশন দুইটাই ইউজ হচ্ছে, পুরা কোড ইউজ হচ্ছে, রান হচ্ছে। আরেকটা জিনিস, আপনার যখন সেট ফাংশন আমরা ব্যবহার করতেছি, দেখেন স্ট্রিং এন, ইন্ট টি, ডাবল পি এগুলা না দিয়ে আপনি ভাবেন এখানে ধরেন এখানে এই যে এন নিচ্ছি, টি নিচ্ছি, এগুলা না নিয়ে আপনি একটা নামই ইউজ করতে চান, ঠিক আছে? সাপোজ এখানে স্ট্রিং নেম দিলাম, দিতেই পারি, অথবা অন্য কোনো নেম দিতাম। এখানে আমি একই নাম দিচ্ছি, টোকেন নাম্বার, প্রাইস, পি, প্রাইসই দিচ্ছি। তো এখানে কি হবে? নেম, টোকেন, প্রাইস। এখন দেখেন এগুলা তো নিলাম, তাই না? আমাকে নিতে তো বারণ করে না, আমি যে কোনো নাম এখানে লিখতে পারি। নেম ইকুয়ালস টু নেম, টোকেন নাম্বার ইকুয়ালস টু টোকেন নাম্বার, প্রাইস ইকুয়ালস টু প্রাইস। আমরাই কনফিউজ, তাই না? এইটা কোন, এই টোকেন প্রাইসটা এখানে কোনটা? এই জিনিসটা পরে লিখছি, এই জিনিসটা আগে লিখছি। এখান থেকে টম 1 আর 10.60 পাঠাচ্ছি, কোনটা কোনটার মধ্যে ঢুকতেছে? দুইটা নামই তো সেম। এখন যদি রানও দেই, দেখেন কোড আমাকে টোকেন নাম্বার 0 দিচ্ছে, নেম তো আসেই নাই, প্রাইস 1 কি একটা নাম্বার আসছে, তাই না? খুব উইয়ার্ড। এটা কারণ কম্পাইলারও কনফিউজড। এই সব ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? দিস পয়েন্টার ইউজ করতে পারি। দিস পয়েন্টার হয়তো আপনারা দেখে থাকছেন, দিস লিখে একটা অ্যারো দিতে হয়। এটা কেন দিব আগে লিখি, হ্যাঁ। দিস, এটা লিখে একটা মাইনাস সাইন দিব, তারপর একটা গ্রেটার দেন অ্যারো দিচ্ছি। তাহলে এখানেও সেম, দিস, তারপর দিস। এটার কাজ কি? এটা দিয়ে বোঝাচ্ছে এই ইনস্টেন্সের, ধরেন এই যে নেমটা আছে, হ্যাঁ, এই ইনস্টেন্স বলতেছে এই যে এইখানে যে নেমটা আছে এইটার মধ্যেই এই নেমটা রাখতে। তারপর দিস টোকেন দিয়ে বুঝাচ্ছে এই জিনিসটা, দিস প্রাইস দিয়ে বুঝাচ্ছে এই প্রাইসটা, ঠিক আছে? এখন যদি রান দিই, দেখেন সেম নাম হওয়ার সত্ত্বেও আমার কোড কিন্তু রান করে ফেলছে। তাহলে এই জিনিসটা আবার দেখেন আর একটু ভালো করে, আমি যেমনে বললাম আর কি, আপনাদের থট প্রসেসটা যেমন থাকবে, এই কোড করতে কিন্তু ম্যাক্সিমাম 5-10 মিনিট লাগার কথা। আমি এত লেন্দি করে বুঝাইলাম কেন? যাতে আপনারা ক্যাচ করতে পারেন, ঠিক আছে? এটাই হচ্ছে উদ্দেশ্য। এখন বাকি দুইটা আর একটু ফাস্ট করার চেষ্টা করি, ঠিক আছে? যাতে একদম বোরিং না হয়ে যায়। এই একটা কোড শেষ।
হুম সেকেন্ড কোডটা হচ্ছে write a C++ program to create a class called calculations that has private member variables called value1 and value2. Write a parameterized constructor that takes strings and prints them. Overload the constructor to receive integer values and initialize the member variables. Write an inline function named calculate that returns the sum of value1 and value2. Overload the function by passing an object through it and returning the product of value1 and value2. আবার অনেক কিছু জিনিস আমরা স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্ট করব। ওকে, ফার্স্ট আছে কি রাইট এ সি প্লাস প্লাস প্রোগ্রাম। আচ্ছা, ক্রিয়েট এ ক্লাস কল্ড ক্যালকুলেশনস। তা আমরা ক্যালকুলেশনস নামে একটা ক্লাস ক্রিয়েট করবো আগে, সবার আগে করে ফেলি ফাস্ট ফাস্ট। করে ফেললাম। এরপর কি has private member variables called value1 and value2. Private in আচ্ছা int value1 int value2 হয়ে গেল। এরপর কি বলছে, বলছে কি write a parameterized constructor that takes strings and prints them. Again, constructor কি, কেমনে ইউজ হয়, constructor overloading কি, সব কিন্তু আমি আগের ভিডিওটাতে ইন ডিটেলসে বুঝাই আসছি। ওটা একটু বড়, বাট ফাস্ট ফরওয়ার্ড হলেও একটু দেখে আসিয়েন। পাবলিক কনস্ট্রাক্টরের নাম কেমনে হয়, ক্লাসের নামে হয়, রাইট? তাহলে ক্লাসের নাম লিখবো আমরা ক্যালকুলেশনস। এটার কোনো রিটার্ন টাইপ থাকে না। এটা একটা কনস্ট্রাক্টর কি স্পেশাল ফাংশন যেটা ক্লাসের মধ্যে হয়, এবং ক্যালকুলেশনস এটার কোনো রিটার্ন টাইপ থাকে না। আচ্ছা, এটা প্যারামিটারাইজড বলছিল, রাইট? প্যারামিটারাইজড কি অ্যাকসেপ্ট করবে, স্ট্রিংস এন্ড প্রিন্টস দেম। তাহলে এখানে আমরা দেই স্ট্রিং ওয়ান। ওহো আচ্ছা, এই দেখেন স্ট্রিং কিন্তু, আচ্ছা কোড ব্লকসের সমস্যা, আপনাদের ইসে হওয়ার কথা না। হুম p1b dot calculate string 1 2। ঠিক আছে, এটা কি করতে বলছিল, জাস্ট আমাকে প্রিন্ট করে দেখাইতে বলছে, কোনো ইনিশিয়ালাইজেশন কিছু না। তো আমি জাস্ট প্রিন্ট করে দেখাই দিব সি আউট স্ট্রিং ওয়ান ইজ ওয়ান। এই ওয়ান কেন, এই ওয়ান মানে এখানে, এখানে যদি আমি কাউ লিখতাম তাহলে কি এখানেও কাউ লিখতে হইতো, রাইট? এখানে যা লিখবো এখানেই তাই। এন্ড এল সেম স্ট্রিং টু ইজ টু। হয়ে গেল। এখন এই কনস্ট্রাক্টরটাকেই আমাকে প্যারামিটার মানে ওভারলোড করতে বলা হয়েছে। ওভারলোডের মানে কি, সেম নাম থাকবে, সবকিছু থাকবে, জাস্ট প্যারামিটার গুলা ডিফারেন্ট থাকবে যাতে আমি অন্য কাজ করাইতে পারি। কেমনে ওভারলোড করব, এখানে কনস্ট্রাক্টর টু রিসিভ ইন্টিজার ভ্যালিউস অ্যান্ড ইনিশিয়ালাইজ দ্য মেম্বার ভ্যারিয়েবলস। ইনিশিয়ালাইজ শব্দের অর্থ হচ্ছে এখানে মান আসবে, প্যারামিটার মান আসবে, তারপর এই মানগুলা এইগুলার মধ্যে অ্যাসাইন করব। তাহলে এখানে কি করব, ইন্ট ইন্ট ওয়ান লিখলাম, আর এখানে লিখলাম ইন্ট টু। আচ্ছা, ওয়ান টু না লিখে, যেহেতু ভ্যালু ওয়ানের মধ্যে যাবে, ভ্যালিউ ওয়ান, আর এখানে
ভ্যালিউ 2 লিখে দিই। 1 2 লিখলেও হয়তো কোনো প্রবলেম নাই। এটা প্রিন্ট করবে না, এটা ইনিশিয়ালাইজ করবে, তাহলে আমরা ওই অনুযায়ী কোডটা মডিফাই করি। এখানে ভ্যালিউ 1 ইকুয়ালস টু ভ্যালিউ 1, শুধু এটুক লিখলে হবে? কম্পাইলার তো কনফিউজ, তো এটার জন্য দিস পয়েন্টার ইউজ করতে হবে, শুধুমাত্র আমার নেম যখন সেম থাকবে। ওকে, ডুপ্লিকেট করে দিলাম 2 2, ডান। কনস্ট্রাক্টর ওভারলোডিং এর কাজ আমার শেষ। আচ্ছা ওয়েট, উপরেরটা করে ফেলছি, এই জিনিসটা নিচে হয়ে যাবে। হয়ে গেছে। তো ক্যালকুলেশনস ফার্স্টে কি করতেছে, স্ট্রিং নিয়ে প্রিন্ট করতেছে। আর এটা ওভারলোড করলাম কেমনে, আমি জাস্ট দুইটা স্ট্রিং, ওয়েট, এখন ঠিক আছে, দুইটা স্ট্রিং নিয়ে জাস্ট প্রিন্ট করতেছে, আর দুইটা ইন্টিজার ভ্যালু নিয়ে জাস্ট ইনিশিয়ালাইজ করতেছে। কনস্ট্রাক্টরের কাজ আমার শেষ। এখন কি করব, overload constructor, আচ্ছা, write an inline function named calculate that returns the sum of value 1 and value 2. সাম বলতে কি, যোগ। ইনলাইন ফাংশন কি, ওই যে একটা ফাংশন, এটা আপনাদের ক্লাস লেকচারে অনেক ভালো করে বোঝানো হয়েছে, আপনার যদি নোটটা খুলে দেখেন। এটা ইনলাইন ফাংশন কি, এটার অ্যাডভান্টেজেস কি কি, এটা আপনাদের পড়ানো হয়েছে। এটা একটু কালেক্ট করে নিয়ে পড়ে নিন, আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। খুব শর্টে যদি বলতে হয় ইনলাইন ফাংশন কি, আচ্ছা লিখে বুঝাচ্ছি। ইন ফাংশনের নাম কি বলা হয়েছে আমাদের এখানে, ফাংশনের নাম ক্যালকুলেট। ওকে, তাহলে এটা হচ্ছে রিটার্ন টাইপ আছে কি, আচ্ছা রিটার্নস, যেহেতু আমাদের ইন্টিজার, আমরা এখানে ইন্টিজার ভ্যালু রিটার্ন করি, ঠিক আছে। তো ইন্টিজার ক্যালকুলেট, এখানে প্যারামিটার কথা বলা হয় নাই, জাস্ট এই দুইটার যোগফল রিটার্ন করবো, ঠিক আছে। সাম, আচ্ছা, রিটার্ন ভ্যালিউ 1 প্লাস ভ্যালিউ 2। এখন ইনলাইন ফাংশন করতে কি করা লাগে, খুব সিম্পল, জাস্ট আপনার ফাংশন লাগে আগে, রিটার্ন টাইপটা লেখার আগে জাস্ট ইনলাইন লিখে দিবেন, ইনলাইন ইন্ট ক্যালকুলেট, হয়ে গেছে। হয়ে গেছে। এখন এটাকেও overload the function by passing an object through it and returning the product of the value 1 and 2। আচ্ছা, এখানে এটাকেও ওভারলোড করতে বলা হয়েছে, কেমনে করব, এটা পরেরটা ইনলাইন থাকবে না, এটাকে ওভারলোড করতে বলা হয়েছে ভিতরে একটা ফাংশন পাস, মানে অবজেক্ট পাস করার জন্য। এখন দেখেন, আপনি যখন ভ্যালিউ 1 পাস করতেছেন, এটা কি টাইপের, মানে কি টাইপের ভ্যারিয়েবল, ইন্টিজার টাইপের, এটা লেখা লাগতেছে। 1 যখন পাস করতেছেন, তখন কি টাইপের ভ্যারিয়েবল, স্ট্রিং টাইপের, এটা লেখা যাচ্ছে। আপনি যখন কোনো একটা অবজেক্ট পাস করবেন, অবজেক্টটা কোন ক্লাসের অবজেক্ট, ওটা লেখা লাগবে। আমি ক্যালকুলেশন ক্লাসের অবজেক্ট চাচ্ছি, তাহলে আমি এখানে ফার্স্টে ক্লাসের নাম লিখবো, পরে ওবিজি লিখলাম সাপোজ অবজেক্ট হিসাবে। আপনি এখানে C1 C2 যা ইচ্ছা লিখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমরা সি লিখলাম, ক্যালকুলেশন, সি হচ্ছে একটা অবজেক্ট, কোন ক্লাসে, ক্যালকুলেশন ক্লাসের, লিখলাম, পাস করলাম। এখন এখানে কি করব, আচ্ছা, আচ্ছা যেহেতু এই জিনিসটা ক্লাসের মধ্যেই আছে, আপনি ডিরেক্টলি ভ্যালু 1 ইন্টু ভ্যালু 1 করে দিতে পারতেন, ওটাও এখানে যদি এইভাবে কোডটা লিখে দেন তাহলেও হবে। বাট যেহেতু আমরা একটা অবজেক্ট নিছি, অবজেক্ট দিয়ে রিটার্ন করি, তাহলে জাস্ট অবজেক্ট দিয়ে রিটার্ন করতে, মানে অবজেক্টের থেকে নিতে হলে ভ্যালুটা ফার্স্টে অবজেক্ট মেম্বার অথবা মানে ভ্যারিয়েবল অথবা ফাংশনের আগে জাস্ট অবজেক্ট ডট দিয়ে দিব, তাই না, ডট নোটেশন ইউজ করব, করে ফেললাম। এখানে যদি জাস্ট এখানে মাল্টিপ্লাই চিহ্ন দিয়ে দিতেন তাও হইতো, কারণ এটা ক্লাসের মধ্যে আছে।
যাক সমস্যা নেই, আমরা অবজেক্ট যেহেতু ব্যবহার করতেছি অবজেক্ট দিয়েই করি। ঠিক আছে, তো আমার কিন্তু দেখেন ক্লাসের সব কাজ শেষ, সব কাজ শেষ, এখন জাস্ট মেইন ফাংশন লিখবো, ইন্ট মেইন। তো দেখছেন আপনাদের জাস্ট প্রোগ্রামগুলোর বডি স্ট্রাকচার মনে রাখলেই, ভিতরে আপনার যদি খুব কমপ্লিকেটেড কোনো লজিক দেয়, ওটা ধরেন আপনি পারতেছেন না, সমস্যা নেই, ওটা নিয়ে এক জায়গায় তো পড়ে থেকে লাভ নেই, আপনি পুরা প্রোগ্রামটার বডিটা লিখে ফেলবেন যে কয়টা ফাংশন আছে, ফাংশন ওভারলোড হচ্ছে কিনা, ওভারলোড হইলে কি কি প্যারামিটার পাস হচ্ছে, তারপর মেম্বার ভ্যারিয়েবল কি কি আছে, মেইন ফাংশনে কি কি লেখা লাগবে, সবসময় চেষ্টা করবেন প্রোগ্রামটা কমপ্লিট করার, মাঝামাঝি লিখে ছেড়ে দিবেন না, ঠিক আছে। তো আমরা এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলি, ক্যালকুলেশনস C1। কারণ দেখেন কি বলছিলাম, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর যদি আপনার থাকে, আপনার অবজেক্ট ক্রিয়েশনের সাথে সাথেই এটা কল হয়ে যায়। তো আপনাকে এটা মানে, আপনার যদি কোনো কনস্ট্রাক্টর থাকে, পিরিয়ড, কোনো কনস্ট্রাক্টর থাকলেই অবজেক্ট ক্রিয়েশনের সাথে সাথে কল হয়ে যায়। এখন ডিফল্ট কনস্ট্রাক্টর যদি থাকে, কোনো জিনিস যদি প্যারামিটার না থাকতো, তাহলে আমরা জাস্ট এমনি ছেড়ে দিতাম, বাট যেহেতু প্যারামিটার আছে, আমার এই জায়গায় অবজেক্টের সাথে সাথে প্যারামিটার পাস করতে হবে। কি কি প্যারামিটার এখানে পাস করব, দুইটা স্ট্রিং পাস করব, ঠিক আছে। এখানে আমি দিলাম টম, আর একটা স্ট্রিং দিলাম জেরি। এখন আরেকটা আমি আহ, যেহেতু ওভারলোড হচ্ছে, আরেকটা আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব, এটার মধ্যে দুইটা ইন্টিজার ভ্যালু পাঠাবো। ওকে, ক্যালকুলেশনস C2, সাপোজ পাঠাইলাম 10 20, ঠিক আছে। এখন কল, আমি জাস্ট এই দুইটা জিনিস প্রিন্ট করে দেখাবো, যেহেতু এটা কি ইন্টিজার টাইপের ডিসপ্লে ফাংশন না, তাহলে কি আমার জাস্ট ডিরেক্ট কল দিলে হচ্ছে না, আমার সি আউট লাগবে। আচ্ছা, আমাদের কি ডিসপ্লে ফাংশন চাইছিল? চাই নাই, তো আমি ডাইরেক্ট মেইন ফাংশনে সি আউট করে দেখাই দিব। সি আউট করে লিখবো কি, ক্যালকুলেট, আবার এন্ডেল দিয়ে। আচ্ছা, একটু সুন্দর করার জন্য এখানে সাম ইজ এমনি দিয়ে দিই। এখানে প্রোডাক্ট, প্রোডাক্ট হচ্ছে গুণফল, প্রোডাক্ট ইজ ক্যালকুলেট, এইটুক লিখলে হবে না, এখানে দেখেন কি একটা অবজেক্ট এক্সপেক্ট করতেছে, কি কি কিসের অবজেক্ট, ক্যালকুলেশন ক্লাসের। এখানে ক্যালকুলেশন ক্লাসের দুইটা অবজেক্ট আছে, আমি যদি C1 এখানে পাস করি তাহলে কি হবে? হবে না, একটা ইরর দিবে। দেখেন কি ইরর দেয়, দেখেন এখানে ইন্টিজার এক্সপেক্ট করতেছে, রাইট? কিন্তু আমি এখানে দুইটা অবজেক্টের মধ্যে, একটার মধ্যে দুইটা স্ট্রিং আছে আর একটার মধ্যে দুইটা ইন্টিজার আছে, তাহলে C1 পাঠাইলে হবে না, C2 পাঠাইতে হবে। দিলাম। আচ্ছা ভাই, এখানে একটা ইরর আছে, যে এখানে 2 হবে, 1 1 2 2। এখানে কি ইরর, error debug, আচ্ছা, calculate was not declared in this scope। আচ্ছা, ও আচ্ছা, কি ভুল হয়েছে দেখছেন, এই ক্যালকুলেট দুইটা তো ক্লাসের মধ্যে, রাইট? সিলি মিস্টেক, এই দেখেন ক্লাসের মধ্যে, আমি তো এখন ডিরেক্ট এমনি কল করলে ও খুঁজে পাবে না, তো আমার যে কোনো একটা অবজেক্ট দিয়ে কল করতে হবে। আমি C2 দিয়ে এখানে কল করে দিই, কারণ ওহো, ভালো কথা, যেহেতু আচ্ছা C2 দিয়ে করলে কি আসে, আমরা ফার্স্ট এটা দেখি, তারপর আপনাদের আরেকটা সলিউশন বলবো। C2 ডট ক্যালকুলেট, C2 অন রান দিই। আচ্ছা, এমনি করলেও হবে, এখানে C1 দিলেও হইতো।
আচ্ছা এখানে দেখেন সাম কি আসতেছে, বিশাল একটা জিনিস আসছে তাই না, একটা ইরর এখানে আসছে। সাম আসবে কি, 20 + 10 30 আসার কথা, C2 দিয়ে যদি করি তাহলে 30 আসতেছে। 1 দিলে সমস্যা হচ্ছিল কেন, কারণ অবজেক্ট 1 এর মধ্যে 10 এবং 20 কিন্তু নাই। ঠিক আছে, আমি প্রোডাক্টেরটা বাদ দিলাম। যখন আমি এখানে C1 দিয়ে কল করতেছি, C1 অবজেক্টের মধ্যে শুধুমাত্র 10 এবং 20টা আছে। 10 কিসের মধ্যে যাচ্ছে, ভ্যালু 1 এর মধ্যে যাচ্ছে, আর এটা ভ্যালু 2 এর মধ্যে যাচ্ছে। আমি যখন C1 দিয়ে কল দিচ্ছি, সি C2 যে 10 আর 20 পাঠাচ্ছে এটা কিন্তু সেভ নাই কোথাও, এটা শুধু অবজেক্ট C1 এর মধ্যে আছে, 2 এর মধ্যে সেভ নাই। তো আমি যখন 2 দিয়ে কল দিচ্ছি তখন দেখেন, তখন কিন্তু সাম 30 আসতেছে, তার মানে 2 এর মধ্যে 10 এবং 20 আছে। বাট আমি যদি 1 দিয়ে কল দিই তাহলে দেখেন এই যে ইরর মানে উল্টাপাল্টা একটা মান দিচ্ছে। তো আমরা এখানে C2 দিয়ে কল করব। আচ্ছা সি, আচ্ছা এখন উঠাই দিই, যদি রান করি এই যে আমার সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে গেছে, তাহলে এই প্রোগ্রামটা আমার করা শেষ। এখানে আর কিছু বলছিল না। লাস্ট প্রোগ্রাম হচ্ছে আমাদের write a C++ program to create a class called parent that has member variable money. Write two more classes called good child and bad child that inherit that parent class. The bad child will try to access and print the money directly, which will cause an error. The good child will use a friend function to access and print the money. এই যে আবার আমার friend function ইউজ করতে হবে। এই ঘুরে ফিরে একই জিনিস। এরপর আমরা ফ্রেন্ড ক্লাস দেখবো, কপি কনস্ট্রাক্টর দেখবো। এগুলা দেখলে মোটামুটি ধরেন এই টাইপের জিনিসগুলো আপনারা এক্সপেক্ট করতে পারেন। তো এই জিনিসগুলা ভালো করে বুঝতে পারলে আপনারা মোটামুটি অনেক কিছু সলভ করতে পারবেন। দেখি এখানে 3টা ক্লাস ক্রিয়েট করার কথা বলা হয়েছে তাই না? new save e1 hash include iostream using namespace. এখন ফার্স্টের ক্লাস কি, প্যারেন্ট। প্যারেন্ট একটা ক্লাস শেষ, আর একটা ক্লাস, আচ্ছা বাকিগুলা পরে লিখতেছি। এইটার মধ্যে কি ছিল, প্রাইভেট ইন্টিজার মানি। এখন মানি চাইলে আপনি ডাবল ইন্টিজার যেটা খুশি দিতে পারেন, আমি এখানে ইন্টিজার দিয়ে দিলাম। এরপর কি বলছে, two more classes called good child and bad child that inherit the parent class. The bad child will try to access and print the money directly, which will cause an error. The good child will use a friend function to access it. আচ্ছা, তো এখানে একটা ফ্রেন্ড ফাংশন আমরা ফার্স্টে ডিক্লেয়ার করে দিই। এখানে পাবলিক ফার্স্টে বাইরে লিখি, ফ্রেন্ড ফাংশনের নাম কি দেয়া আছে, রাইট। ফ্রেন্ড ফাংশনের নাম দেয়া নেই, জাস্ট অ্যাক্সেস করবে। তাহলে ভয়েড, আচ্ছা ভয়েড রিটার্ন, রিটার্ন টাইপ যেহেতু থাকবে ইন্টিজার, নাম দেই গেট মানি। ফ্রেন্ড ফাংশন সবসময় একটা অবজেক্ট নিবে, কোন অবজেক্ট নিবে, যে ক্লাসের মধ্যে ফ্রেন্ড। তাহলে প্যারেন্ট পি দিয়ে দিলাম, এখানে
রিটার্ন পি ডট এই যে মানি, পি ডট মানি শেষ। এখন যেহেতু এটা একটা ফ্রেন্ড ফাংশন, আমার ক্লাসের মধ্যেও ওকে ফ্রেন্ড বানাইতে হবে, লিখবো কি ফ্রেন্ড ইন্টিজার গেট মানি প্যারেন্ট পি, এইটুক এবং এইটুক পুরা সেম। ঠিক আছে, হয়ে গেল। আর কি, দুইটা ক্লাস আমার ক্রিয়েট করতে হবে এখন, যেটা ইনহেরিট করবে ক্লাস গুড চাইল্ড। আচ্ছা, আগে ব্যাড চাইল্ডের কাজ দেখি। ব্যাড চাইল্ড ইনহেরিট করতেছে কাকে? গুড চাইল্ডকে। কিভাবে ইনহেরিট করতেছে? আচ্ছা, পাবলিক দিয়ে দিই এটা, পাবলিক। এই জিনিসটা মোস্ট অফ দ্য টাইম আপনি পাবলিক ভাবে ইনহেরিট করেন, কারণ আসল খেলা হচ্ছে এইখানে প্রাইভেট কি আর পাবলিক কি। আপনি যখন ইনহেরিট করবেন আপনি এখানে পাবলিক কি লিখে দেন, মোস্ট অফ দ্য টাইম ওইটাই থাকবে, যদি আনলেস আপনার কোয়েশ্চেনে আলাদাভাবে বলে দেয় স্পেসিফিকলি পাবলিক প্যারেন্ট। এখানে ব্যাড চাইল্ড কি ডিরেক্টলি অ্যাক্সেস করার ট্রাই করবে, তাই না? তো আমরা এখানে দিতে পারি যে একটা ফাংশন লিখতে পারি ডিসপ্লে ভয়েড ডিসপ্লে, এখানে আমরা দিতে পারি সি আউট। ধরেন এটা আপনার প্যারেন্ট ক্লাসের, আচ্ছা প্যারেন্ট কিছু লাগবে না, যেহেতু ইনহেরিট করতেছে সব অটোমেটিক পাওয়ার কথা, রাইট? এখানে সি আউট আমরা গুড চাইল্ড পরে ইমপ্লিমেন্ট করতেছি। আগে ইরোরটা দেখি, যেহেতু ইরোর দেখাইতে বলছে আমাদের কোশ্চেনে। ফার্স্টে ব্যাড চাইল্ডের একটা অবজেক্ট ক্রিয়েট করি, ব্যাড চাইল্ড b1 b1 ডট ডিসপ্লে। আচ্ছা, এখানে লাল দেখাচ্ছিল একটা, ধরেন এটা আমি পাবলিক করে দিই সাপোজ। এখন যদি কল দিই, আচ্ছা কি সমস্যা এখানে? পাবলিক, ও এই যে এই ফাংশনটা কি দেখেন, ফাংশনের আগে কি পাবলিক প্রাইভেট কিছু লিখছি? যদি না লিখে থাকি বাই ডিফল্ট প্রাইভেট হয়ে যায়, তো এটার আগে পাবলিক লিখতে হবে অবশ্যই। ঠিক আছে, এখন যদি রান দিই, দেখেন মানি ইকুয়ালস টু জিরো। জিরো কারণ আমি এখানে কিছু ডিফাইন করিনি, আমি এখানে সাপোজ দিয়ে রাখতেছি, সেখানে একটা কনস্ট্রাক্টর দিয়ে মানটা নিই। ঠিক আছে, পাবলিক, এখানে প্যারেন্ট কনস্ট্রাক্টর, এখানে ইন্ট মানি, তাহলে this money equals to money হয়ে গেল। তো এইখানে তখন p1 এর মধ্যে সাপোজ 200, হ্যাঁ, সরি এটা দিয়ে না, প্যারেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে, প্যারেন্ট
এখানে দিব 200। একটা এখন কি সমস্যা? চাইল্ড p1। আচ্ছা, এখানে ইরোরটা বুঝতে পারছি, ঠিক আছে। আপনার দেখেন, প্যারেন্ট প্যারেন্ট ক্লাসে একটা কনস্ট্রাক্টর আছে। যদি প্যারেন্ট ক্লাসে যদি কোনো কনস্ট্রাক্টর থাকে, ওর চাইল্ড ক্লাস যে কয়টাই হবে ওগুলাতেও কনস্ট্রাক্টর থাকা লাগবে, ঠিক আছে। তা আমরা আপাতত কনস্ট্রাক্টরটা কেটে দিই সিম্পলিসিটির জন্য। এইখানে একটা মান দিয়ে দিই মানের মধ্যে, সাপোজ 200, ঠিক আছে। এই লাইনটা কেটে দিই। যদি ডিসপ্লে কল করি, দেখেন মানি 200 আসতেছে, ঠিক আছে। আর এখন যদি এটা পাবলিক, তাই এখন আমি কোয়েশ্চেনে যেমনি বলা প্রাইভেট যদি করে দেই, দেখেন রান করতে যাব, এখন কিন্তু ইরর দিচ্ছে। তাহলে ব্যাড চাইল্ড ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছে না। আমি ধরেন এই লাইনটা কমেন্ট আউট করে দেই আর এখানে বলে দেই যে উইল ডিসপ্লে ইরর। এখন রান দিলে কিছু আসবে না। এখন চলেন গুড চাইল্ড ইমপ্লিমেন্ট করি। এই জিনিসটাই কপি করে আনি। ও মাই ব্যাড, এইখানে যে ফ্রেন্ড ফাংশনটা, এটা এটা প্যারেন্টের হবে না, এটা হবে আপনার গুড চাইল্ডের। ডিসপ্লেও হবে না। আচ্ছা, এটা ইন্ট না দিয়ে আমি জাস্ট ভয়েড করে দিই, তাহলে ডিসপ্লে করে দিই সি আউট মানি। আচ্ছা, তাহলে আমরা একটু রিক্যাপ করি কি কি হইতেছে, ঠিক আছে। ফার্স্টে একটা ক্লাস ক্রিয়েট করছি প্যারেন্ট। এটার মধ্যে জাস্ট একটা প্রাইভেট ভ্যারিয়েবল ছিল মানি নামের। Good. এরপর আরেকটা ক্লাস ক্রিয়েট করছি ব্যাড চাইল্ড, যেটা একটা ডিসপ্লে ফাংশন ডিফাইন করছিল, যেটা ডিরেক্টলি এই মানিটাকে প্রিন্ট করতে চাইছিল। ডিরেক্টলি করতে পারতো যদি, আচ্ছা ডিরেক্টলি কেন অ্যাটেম্প্ট করছে, কারণ কি ও প্যারেন্টকে ইনহেরিট করছে। তা আমরা জানি নর্মাল ইনহেরিটেন্সে প্যারেন্টের যা থাকবে চাইল্ডের সব থাকবে। বাট এইখানে যেহেতু ইন্ট মানিটা প্রাইভেট, যাই আমরা দেখছি যে পাবলিক থাকলে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস পাবে, প্রোটেক্টেড থাকলে শুধুমাত্র চাইল্ড গুলা থেকে নিজের মধ্যে এবং চাইল্ড থেকে অ্যাক্সেস পাবে। আর যদি প্রাইভেট থাকে শুধুমাত্র নিজের মধ্যে অ্যাক্সেস পাবে, চাইল্ড হলেও অ্যাক্সেস পাবে না। এটা যেহেতু প্রাইভেট করা, আমার এখানে ডিরেক্টলি যদি প্রিন্ট করতে যাই এমনি, তাহলে হবে না। তাহলে এখানে একটা ইরর দেখাবে, যেটা ব্যাড চাইল্ড করছিল। গুড চাইল্ড কি করতেছে, ও জানে ইরর দেখাবে, তাই ও একটা ফ্রেন্ড ফাংশন ব্যবহার করতেছে। এখানে চাইলে সেট গেটারও ইউজ করা যাইতো, বাট সেট আর গেটার ইউজ করলে আর কি চেইন কনস্ট্রাক্টর কলিং ইউজ করতে হইতো, ওটা পরের টপিক। আপাতত দেখেন যে গুড চাইল্ড একটা ফ্রেন্ড ফাংশন ব্যবহার করতেছে, ঠিক আছে। ওখানে একটা প্যারেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছে, প্যারেন্ট পি। আচ্ছা, প্যারেন্ট পি দিয়ে এটা কি কাজ করবে নাকি চাইল্ড একটা দেয়া করবে, আমি একটু দেখি। প্যারেন্ট দিয়ে করার কথা, কারণ যদি গ্রুপ চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, তাই না, তাহলে তো সেই একই জিনিসই হয়ে যাচ্ছে। কারণ চাইল্ড সি ডট মানি যদি কল করি তাহলে ওইভাবেই তো হয়ে যাচ্ছে। প্যারেন্টের অবজেক্ট কি লাগবে, আমরা একটা প্যারেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, প্যারেন্ট পি।
ঠিক আছে। তারপর চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, চাইল্ড গুড চাইল্ড c1 c1 ডট display c1 ডট get get মানিতে কি পাস করব, প্যারেন্ট ক্লাসের অবজেক্ট যেটা হচ্ছে পি। ফাংশন গুলো চেক দেই, এখানে প্রিন্ট ফাংশন হচ্ছে এটা ভয়েড টাইপের, প্রিন্ট ভয়েড গেট মানি প্যারেন্ট পি, ভয়েড গেট মানি প্যারেন্ট হচ্ছে পি ডট মানি। এটা ঠিক আছে, ঠিক আছে, কি ডট দিচ্ছে, মানি ইজ প্রাইভেট উইথিন পার্সপেক্ট। ফ্রেন্ড ফাংশনটা তাহলে প্যারেন্টের মধ্যেই থাকার কথা। প্যারেন্টের মধ্যেই থাকে। যদি এখানে থাকে কিন্তু এছাড়া আচ্ছা, আপনাদের এইখানে আরেকটাও ইমপ্লিমেন্ট করা যাবে, এটা একটু কমপ্লেক্স লেভেল হয়ে যাবে। আপনারা চেইন কনস্ট্রাক্টর প্রবলেম এখনো শিখেন নাই। কোয়েশ্চেনটা আমি আসলে একটু ঘুরাই লেখা উচিত ছিল। এখানে বলছে কি গুড চাইল্ড উইল ইউজ আ ফ্রেন্ড ফাংশন টু অ্যাক্সেস দ্য প্রিন্ট। হ্যাঁ, এটা করা যায়, বাট আরেকবার করতে হবে। আমরা আপাতত সিম্পলিসিটির জন্য প্যারেন্ট ক্লাস দিয়ে কল করে দেখে গুড গুড চাইল্ড ক্লাসটা বাদ দিয়ে দিই। তো ব্যাড চাইল্ড যেহেতু আপনার অ্যাক্সেস করতে চাইছিল, ডিরেক্টলি করতে পারেনি, ঠিক আছে। এখন আমরা চাইলে একটা ফ্রেন্ড ফাংশন দ্বারা এটা ইজিলি অ্যাক্সেস করতে পারবো। যেমন এই জিনিসটা কেটে দিই, প্যারেন্ট একটা অবজেক্ট আছে পি, ব্যাক চাইল্ড আছে পি1 ডিসপ্লে করছে পারে না। কারণ আমি যদি ডিরেক্টলি গেট মানি দিয়ে এখানে প্যারেন্ট ক্লাসে একটা অবজেক্ট পাস করি, পি ডট মানি ও প্রিন্ট করতে পারবে, কারণ প্যারেন্ট ক্লাসের মধ্যে একটা কি প্রিন্ট ফাংশন ডিক্লারেশন দেওয়া আছে। আমরা রান করে দেখি, এই যে মানি 200 আসছে। আপাতত এইখানে যে তিনটা প্রবলেম দেখালাম, স্পেশালি 1 এবং 2, 2 হচ্ছে ওভারলোডিং এর জন্য অনেক দরকারি, এবং 1 হচ্ছে আপনার সেটার গেটার আর নর্মাল ফ্রেন্ড ফাংশন কেমনে কাজ করে, এই জিনিসগুলো একটু ভালো করে বুঝেন আর কি। তাহলে আশা করি এই টাইপের প্রবলেম সলভ করতে পারবো, ঠিক আছে।